তার জন্মদিনে এই দিনটি স্মরণ করে, পালন করে, শ্রদ্ধা জ্ঞাপন করে মর্যাদার সঙ্গে। আজকে বহুদিন পর্যন্ত তিনি ছিলেন বিশ্বভারতী বা শান্তিনিকেতনে একজন ব্রাত্য পুরুষ হিসাবে, কিন্তু সে চিন্তা এখন আর নেই। আজ 27 এবং 28 বছরের এই দুটো দিন শান্তিনিকেতনে তারই নামে হয় রথীন্দ্র মেলা, যেটা আগে হতো না, এখন হচ্ছে। তাকে নিয়ে রিসার্চ হচ্ছে, তাকে নিয়ে তার জীবন কাহিনী আরও বেশি করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। কারণ তিনিই তো ছিলেন শান্তিনিকেতন, শ্রীনিকেতন বা যে উত্তরায়ণে যে 5টি বাড়ি বা অন্যান্য বাড়ি, সেগুলো হচ্ছে প্রকৃত স্থপতি। স্থপতি ছিলেন সুরেন কর, কিন্তু তারই ছিল পরিকল্পনা রথীন্দ্রনাথ ঠাকুরের। আজ তার স্মরণে আমরা সবাই সমবেত হয়েছি এই মঞ্চে, তারই জয়গান গাইব। ধন্যবাদ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি উপস্থিত হয়েছেন আজকে আমাদের সম্মাননীয় অতিথি হিসাবে। রথীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা তার কাছ থেকে আমরা প্রত্যেকে শুনব। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে মাননীয় ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমি খুব ধন্যবোধ করছি এই কারণেই, রবীন্দ্রনাথের উপরেই আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম রবীন্দ্র অধ্যাপক, তার অধীনে আমি গবেষণা করার সুযোগ পেয়েছিলাম, পিএইচডি করার। এবং সম্পর্কে এই রবীন্দ্র ভারতীর যিনি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম উপাচার্য ছিলেন, তার সঙ্গে আমার সম্পর্ক, আমি তাকে জ্যাঠাবাবু বলে ডাকতাম। আমি তার সন্তানের মতন। হিরণময় বন্দ্যোপাধ্যায় একজন আইসিএসও বটে এবং রবীন্দ্র বিশেষজ্ঞ। তিনি আমাকে বাধ্য করিয়েছিলেন যে রবীন্দ্রনাথের উপরে কাজটা করো। সে কাজটা করেছি খুব নিষ্ঠার সঙ্গে। ওনার জীবদ্দশাতে পারেনি, 85 সালে উনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। পরবর্তীকালে বইটা প্রকাশ হয়েছে। যাই হোক, আমি চিত্ততুল বাবুকে, এই সংগঠনে যিনি বর্তমান সভাপতি, তাকে একটা কপিও পর্যন্ত দিয়েছি। আর সব লেখার ধারণ অনেকটা তপব্রত দা জানেন, তপব্রত ব্রহ্মচারী, যিনি মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আমার খুব ভালো লাগছে এই কারণে, রবীন্দ্রনাথ এবং তার পুত্র রথীন্দ্রনাথের মধ্যে একবার মগ্ন হয়ে গেলে তিনি আর অন্যদিকে তাকাতে পারবেন না। ভারতীয় যে শিক্ষার অঙ্গনেই তিনি বিচরণ করুন না কেন, এরা দুজন গোটা জাতিকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমি তো কখনোই নিজেকে মুক্ত মনে করতে পারিনি, কোনোদিনই পারিনি। রবীন্দ্রনাথ একবার চর্চা করলে তারপরে পরবর্তীকালে রথীন্দ্রনাথ সম্পর্কে কিছু চর্চা আমি করেছি। এবং আজকের এই বক্তব্য রাখার জন্য হয়তো অনেক রেলিভেন্ট প্রসঙ্গ, প্রাসঙ্গিক তথ্য হয়তো আমি দিতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি উপস্থাপন করার। একটু আগে আমাদের এই সংগঠনের যিনি মাননীয় সহ সম্পাদক রণজিৎ কুমার নায়ক অপূর্ব বললেন, আমার তো মনে হয় এই বক্তব্য যদি আমি আগে শুনতে পারতাম, সেটাই আমার কাছে একটা রসদ হয়ে যেত। এই মঞ্চে গৌরাঙ্গ বাবু রয়েছেন, এই সংগঠনের যিনি মাননীয় কোষাধ্যক্ষ। তারপরে আমি যাকে দীর্ঘদিন ধরে
একেবারে অভিভাবক সুলভ। আমি তাকে সেইভাবে দেখি, তপব্রত ব্রহ্মচারী, কারণ তিনি আমার কাছে অনেকটাই পথপ্রদর্শক স্বরূপ। তিনি, আমি যেহেতু রবীন্দ্রনাথের উপরে গবেষণা করেছি, তার জন্য উনি রবীন্দ্রনাথের উপরে যে লেখাগুলো আমাদের এই রবীন্দ্র ভারতী সোসাইটির যে মুখপত্র, তার জন্য কিন্তু মত বিনিময় করে উনি আমার কাছ থেকে নেন এবং আমি দিতে পেরে ধন্য বোধ করি। আমি তাকেও আজকের এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আজকের এই ভোগবাদী সমাজে রবীন্দ্রনাথ এবং রথীন্দ্রনাথ নিয়ে ভাবার অবকাশ কারণ নেই। আমি যখনই বলি যে রবীন্দ্রনাথের উপরে কাজ করেছি বলে আপনার খেয়ে নেই কাজ, কেন রবীন্দ্রনাথ করতে গেলেন? তারা তাদের মতন বলে, বৃত্ত বৈভবের জগতে তারা বিচরণ করছেন। আমার তো মনে হয় না বৃত্ত বৈভব দিয়ে জগৎটাকে সব কেনা যাবে, মানুষের মনটাকে কখনোই কেনা যাবে না। চিত্তভূমিটা খুব কঠিন জায়গা। যাই হোক, আমি আজকে আমার এখানকার যারা কর্তৃপক্ষ তাদের নির্দেশেই আমি কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের বর্ণময় জীবন ও তার সৃষ্টির বৈচিত্র্যের উপরে অল্প কিছু কথা বলব। আপনারা একটু মন দিয়ে শুনবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র হলেন রথীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথের মা ছিলেন মৃণালিনী দেবী। রথীন্দ্রনাথ জন্মেছিলেন 1888 সালের 27শে নভেম্বর আর মৃত্যুবরণ করেছিলেন 1961 সালের 3রা জুন। তার সেই মৃত্যুতে রবীন্দ্রনাথের বংশধারা একেবারে লুপ্ত হয়েছিল। রথীন্দ্রনাথ তার স্বভাববশত যে আত্ম আবরণের পথে তার সমগ্র জীবনটাই পরিক্রমা করেছিলেন, কার্যত সেটি ছিল তার নিজস্ব কৃতিত্ব, যা সর্বসমক্ষে কখনো প্রকাশ করার পথ নয় বলে তিনি জানিয়েছিলেন। তার বহুমান্য পিতৃদেবের জীবন ব্রতকে যথাসাধ্য আনুকূল্য প্রদর্শনের প্রয়াসকে তার জীবনের উল্লেখযোগ্য কর্তব্য বলে তিনি স্বীকার করে নিয়েছিলেন। তবে তার সেই কর্তব্য পালন তিনি যে সর্বদা নির্ভুলভাবে সম্পন্ন করতে পারতেন এমন কথা কিন্তু বলা যায় না। সেই কাজে তিনি যে তার সর্বস্ব উৎসর্গ করেছিলেন সে কথা স্বীকার আমরা অন্তত করব। সাহিত্য চর্চার জন্য তার যতখানি অধিকার ছিল সেটিকে পরিপূর্ণ চর্চা করার অবকাশ তিনি তার হাতে রাখেননি। তবে শিল্প কারুর যতখানি চর্চা তিনি করেছেন তা লোকচক্ষুর অন্তরালেই করেছিলেন। তাই আমাদের এ কথা জানা নেই যে এদেশে যে সকল শিল্প ভাবনা তার মধ্যে বংশানুক্রমে সম্প্রসারিত হয়েছিল, সেই সব শ্রীনিকেতনের বিভিন্ন কারুপণ্যের সৌন্দর্যায়নে ও শান্তিনিকেতনের সমগ্র অনুপম সৃষ্টির মধ্যে কতখানি বিরাজিত তা তো আমরা আজও চিহ্নিত করতে পারি না। কার্যত তিনি তো ব্যক্তিগত রূপমাধুর্যের অবদানকে কোনোভাবে ব্যক্ত করেননি। তিনি যা করেছেন তার সবটাই প্রাতিষ্ঠানিক। একথা স্বীকার করতে হবে যে একজন অতি গৌরবান্বিত শিল্পরসিক সেই মানুষটি কিন্তু তার খ্যাতি বা যশে একেবারে উদাসীন ছিলেন না। তার শুধুমাত্র সেই আকাঙ্ক্ষাই ছিল যে যা তার পিতৃদেব ও তার স্থাপিত প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পূর্ণতা লাভ করেছে। এসবের বাইরে আর কোনো বিষয়ে তার নিজের স্বাক্ষরকে চিহ্নিত করতে তিনি কখনো মনোযোগী হতেন না। সর্বোপরি তিনি তার পিতৃদেবের কীর্তিকে সর্বদা মহত্তম স্থানে উন্নীত করেছেন। বাংলায় বিজ্ঞান চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে একদা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে রথীন্দ্রনাথ যদি এই বিষয়ে উদ্যোগী হতেন তাহলে তার অতীত বিজ্ঞান বিষয়কে বাংলা ভাষার মাধ্যমে হয়তো তিনি বহুজনবোধ্য ও চিত্তাকর্ষক করে প্রকাশ করতে পারতেন। বঙ্গবাসীর পরম সৌভাগ্য যে তিনি তার অন্তহীন প্রচেষ্টায় প্রাণতত্ত্ব ও অভিব্যক্তি নামে দুটি মহামূল্যবান গ্রন্থ তার পিতৃদেবের প্রয়াণের পরবর্তী পর্যায়ে প্রকাশ করেছিলেন। তাছাড়া ইউসুফ মেহের আলী ও শ্রীকৃষ্ণ কৃপালনীর ঐকান্তিক ইচ্ছায় তিনি ইংরেজি ভাষায় তার আত্মজীবনীমূলক একটি গ্রন্থ অন দ্য এজেস অফ টাইম রচনা করতে পেরেছিলেন। এই গ্রন্থের মাধ্যমে লেখক রথীন্দ্রনাথ ঠাকুর নিজেকে অন্তরালে রেখে জীবন স্মৃতি রচনার এক অনবদ্য দৃষ্টান্ত
উপস্থাপন করেছিলেন। সামাজিক সৌজন্য রক্ষায় তার মতো একজন মানুষ সত্যি দুর্লভ। কর্মসূত্রে রথীন্দ্রনাথের সঙ্গে যাদের অল্প স্বল্প পরিচয় হয়েছে তারা নিশ্চয়ই সৌজন্য রক্ষায় তার আচরণে মুগ্ধ হয়েছে। লোক আচরণে তার গভীর ধৈর্য ছিল অসাধারণ। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের সর্ববিধ প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের ভিন্ন মত পোষণ করার স্বাধীনতা তো বরাবর অব্যাহত ছিল। সেখানকার কর্ম পরিচালনার জন্য রথীন্দ্রনাথকে অনেক সময় কর্মীদের কঠিন সমালোচনার মুখে পড়তে হতো। বহু ক্ষেত্রে কর্মীদের সেই সব সমালোচনার কিন্তু অনেক সঙ্গত কারণ থাকতো। একথা সত্য যে তারা কেউই ব্যক্তিগত স্বার্থে এইসব সমালোচনা করতেন না। কার্যত তারা সকলেই শান্তিনিকেতনের যথার্থ স্বার্থেই সকল কাজ করতেন। প্রতিষ্ঠানের স্বার্থে নিবেদিত প্রাণ কর্মীদের কঠিন সমালোচনার মুখে পড়ে তার মনে যতই পীড়া সৃষ্টি করুক না কেন, রথীন্দ্রনাথের বাক্যে বা ব্যবহারে কোনো প্রকার ধৈর্যচ্যুতি কিন্তু ঘটেনি। বিশিষ্ট মনীষীরা তার চারিত্রিক মহিমা সম্পর্কে বলেছিলেন যে ধৈর্য তাকে রক্ষা করতে হয়েছে। ধৈর্য তার সহজাত ভূষণ ছিল। তার জীবনে সাহিত্য বা শিল্প কীর্তি না রেখে গেলেও তিনি বিরল ধৈর্যের অধিকারী হয় মানুষ তাকে চিরকাল স্মরণে রাখবেন। তার পিতৃদেবের ইচ্ছা কার্যে পরিণত করার লক্ষ্যে রথীন্দ্রনাথ তার জীবনের প্রারম্ভিক পর্বে অনুপ্রাণিত হয়েছিলেন। নবীন বয়সে তার এক জন্মদিনে একটি চিঠিতে অনুজ প্রতিম নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে তাই তো তিনি লিখেছিলেন, ভাই নগেন, কালীগ্রাম থেকে আমরা ভোটে করেই আবার ফিরে এলাম। বাবাকে কাল গোয়ালন্দে নামিয়ে রেখে এলাম। তিনি সেখান থেকে ট্রেনে কলকাতায় চলে গেলেন, কেননা পরশুদিন তাকে সেখানে একটা বক্তৃতা দিতে হবে। আমি এখন একলা পদ্মার উপর দিয়ে ভাসতে ভাসতে চলেছি। সেই দিনটা ছিল তার জন্মদিন। সেই জন্য পদ্মা নদীর বোটে বসে তার অনেক কথা মনে হতে লাগলো। রথীন্দ্রনাথের কথায় আজ আবার আমার জন্মদিন, তাই বসে বসে অনেক কথা মনে হতে লাগলো। এই 20 বছরের সুখ দুঃখের কথা ঠেকিয়ে রাখা গেল না। এই মাসটা এলেই সেই সব কথা মনে পড়তে থাকে। 7 বছর হলো এই সময়তেই মা আমাদের ছেড়ে চলে যান। আবার সমীরও এই মাসেতে জন্ম ও মৃত্যুদিন। ভগবান আমাদের অদৃষ্টে আরো কি লিখেছেন কে জানে। বাবাকে যত দেখছি ততই কষ্ট হচ্ছে। তিনি অবশ্যই কিছু বলেন না, কিন্তু স্পষ্টই দেখছি তার মনে আর কোনো সুখ নেই। আমার কষ্ট আরো বেশি হয় এই জন্যে যে আমি তাকে সুখী করতে পারবো এ বিশ্বাস আমার নেই। এবার শিলাইদহে পৌঁছলেই তো আমার যথার্থ কাজ আরম্ভ হবে। প্রথম কিছু মাস কাজ বুঝতেই আমার সময় চলে যাবে। তারপরে আস্তে আস্তে চাষিদের উন্নতি করবার পথে অগ্রসর হতে পারবো। শিলাইদহে থাকতে আমার খুব ভালো লাগে, তবে একলা থাকবার একটি মাত্র অসুবিধা যে কেউ নেই যার সঙ্গে সমানভাবে কথা বলতে পারি। সেই জন্য আমাকে একটা লাইব্রেরি করতেই হবে। আমি আপাতত চাষিদের মধ্যে কতগুলি ছোট ছোট ইন্ডাস্ট্রি স্থাপন করবার চেষ্টা করব মনে করছি। মুরগি ও হাঁসের ব্যবসাটা খুব সহজ হবে। ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি নিয়ে বিনা আমাদের দেশের চাষিদের উন্নতি হওয়া অসম্ভব। যা জমি আছে তো আর যা জমি আছে তার থেকে খোরাক পোশাক চলে না। এসব জায়গায় খুব কম চাষি আছে যারা মহাজনের কাছে কিছু দেনা, যার কিছু দেনা নেই। সব শুদ্ধ দেনা শোধ দেয়া তাদের কোনো জন্মে সম্ভব হবে না। তাই পিতৃদেবকে সুখী করবার জন্য রথীন্দ্রনাথ নিজেকে একটু কাজের মানুষ গড়ে তুলতে পিতৃদেবের আরাধ্য সকল কর্মের প্রতিষ্ঠানগত রূপ দিতে নিষ্ঠা সহকারে তার যৌবন কাল থেকে জীবনের প্রায় প্রত্যন্ত ভাব অবধি আত্মনিয়োগ তিনি করেছিলেন। সেই জন্য লোকলক্ষ্মী প্রসাদ লাভ না করলেও তার পিতৃদেবের আশীর্বাদ তিনি লাভ করেছিলেন, যার চাইতে অধিক মূল্যবান পুরস্কার তার কাছে আর কিছুই ছিল না।
কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর বিদেশ থেকে প্রত্যাবর্তনের পর সেই 1910 সাল থেকে তার জীবনের অন্তিমকাল অর্থাৎ 1960 সাল পর্যন্ত শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, ঠিক সেই মুহূর্তে কবিপুত্র রথীন্দ্রনাথ তার পিতৃদেবের পার্শ্ববর্তী হয়ে সর্বপ্রকার সহায়তা দানে তাকে মুগ্ধ করেছিলেন। 1918 সালের 11 নভেম্বর যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর 1918 সালের 22 ডিসেম্বর শান্তিনিকেতনের পুণ্যভূমিতে বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে রথীন্দ্রনাথ শান্তিনিকেতনে গিয়ে বিশ্বভারতীর নির্মাণ কার্য রূপায়ণের যাবতীয় কর্মভার গ্রহণ করেছিলেন। সেই মুহূর্ত থেকে 1953 সাল পর্যন্ত একটানা বিশ্বভারতীর বহুমুখী কর্মপ্রয়াসের উৎস হিসেবে অবস্থান করে তিনি কর্মযজ্ঞ চালিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে তার পিতৃদেব রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর 1951 সালে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারত সরকারের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছিল। আর কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্যের পদ গ্রহণ করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দানের জন্য কবিপুত্রের সেই অপরিসীম অবদানকে দেশবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বিশ্বভারতীর প্রতিষ্ঠাকাল পর্যন্ত প্রকাশিত সমস্ত গ্রন্থের অর্থ রবীন্দ্রনাথ ওই প্রতিষ্ঠানের উন্নয়নে দান করেন। এজন্য তার পুত্র ও পুত্রবধূর সম্মতি তিনি গ্রহণ করেছিলেন। সেই সময়ে ঋণের দায়ে তাদের জমিদারি চলে যাওয়ার মুখে পড়েছিল। এজন্য তাদের পারিবারিক আয়ের অঙ্ক হ্রস্ব থেকে হ্রস্বতর হয়েছিল। সেই পরিস্থিতিতে বিদেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের যাতায়াত খরচ ও বেতন বাবদ লক্ষাধিক টাকা রথীন্দ্রনাথকে সংগ্রহ করতে হয়েছিল। অন্যদিকে শ্রীনিকেতনের শিল্প সদর বিভাগটি তিনি এবং তার সহধর্মিনী প্রতিমা দেবী বহু কষ্টে গড়ে তুলেছিলেন। তাদের উৎসাহে সেখানে চর্ম, মৃৎশিল্প ও বাটিকের কাজের সূচনা হয়েছিল। এর জন্য প্রাথমিক পর্যায়ে রথীন্দ্রনাথকে অনেক অর্থ খরচ করতে হয়েছিল। রথীন্দ্রনাথের ন্যায় এমন সুশোভন রুচি সম্পন্ন মানুষ কিন্তু সচরাচর দেখা যায় না। এছাড়া গৃহ নির্মাণ, গৃহসজ্জা ও উদ্যান গঠনে তার সৌন্দর্য বোধ এবং শিল্পী মনের পরিচয়ে আমরা মুগ্ধ হয়েছি। বিশ্বভারতীর কর্ম পরিচালনার ফলে রথীন্দ্রনাথ এই প্রতিষ্ঠানের স্বভাব চরিত্রটা বেশ ভালোভাবেই আয়ত্ত করেছিলেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাতে পরীক্ষা সর্বস্ব না হয় এবং এটি যেন কোনো মতেই একটি গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত না হয়, সেদিকে রথীন্দ্রনাথ সর্বক্ষণ লক্ষ্য রাখতেন। বিশ্বভারতীর সৃষ্টির মুহূর্ত থেকে বহুকাল তিনি কর্মসচিব ছিলেন। পরবর্তীকালে যখন এই প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপ লাভ করেছিল, তিনি তখন বিশ্বভারতীর প্রথম উপাচার্য পদে নিযুক্ত হয়েছিলেন। পরপর 2 বছর তিনি ওই পদে আসীন ছিলেন। এরপর কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ শান্তিনিকেতন ত্যাগ করে অন্যত্র চলে যান। পিতৃদেব রবীন্দ্রনাথের মৃত্যুর 12 বছর পর রথীন্দ্রনাথ বিশ্বভারতীর সর্বময় কর্তা হয়েছিলেন। তারপর কবিপুত্র তার কর্মভার ত্যাগ করার ফলে অনতিকালের মধ্যে শান্তিনিকেতনের জীবনধারা পরিবর্তিত হয়েছিল। নানা গুণে গুণান্বিত কবিপুত্র রথীন্দ্রনাথ গুণের সমাদর জানতেন। কর্মীদের কার কি গুণ আছে তা তিনি সম্যকভাবে অবহিত ছিলেন। কার্যত তার সহৃদয় আচরণ সকলকে মুগ্ধ করত। আত্মগোপনে সিদ্ধহস্ত সেই মানুষটি চিরকাল তার সহকর্মীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবেন। শান্তিনিকেতনের বিদ্যালয়ে পাঠ শেষ করে রথীন্দ্রনাথ আমেরিকার একটি কৃষি বিশ্ববিদ্যালয় ইলিনয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন। কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা লাভ করে পিতৃদেব রবীন্দ্রনাথের ভাবাদর্শে রথীন্দ্রনাথ পল্লীর কৃষি ও শিল্পের বিকাশে সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। সর্বোপরি বিশ্বভারতীর পরিচালনার কাজে তিনি পিতৃদেবের একান্ত সহায়কের ভূমিকা পালন করতেন। 1951 সালে
বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত হলে রথীন্দ্রনাথ তার প্রথম উপাচার্য নিযুক্ত হন। কারুশিল্প, চিত্রাঙ্কন, উদ্যান রচনা ও উদ্ভিদের উৎকর্ষ বিধানে কবিপুত্র তখন গভীরভাবে মনোনিবেশ করেন। তার লেখা প্রাণতত্ত্ব, অভিব্যক্তি, অশ্বঘোষের বুদ্ধ চরিত্রের বঙ্গানুবাদ, অন দ্য এজেস অফ টাইম গ্রন্থগুলি সবিশেষ উল্লেখযোগ্য। সমগ্র বঙ্গদেশের কৃষি, শিক্ষা ও শিল্প সংস্কৃতির প্রসারে কবিপুত্র রথীন্দ্রনাথের জীবনব্যাপী সাধনায় আমরা মুগ্ধ। আজ তার জন্মের 138তম পুণ্যদিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে স্থাপিত রবীন্দ্র ভারতী সোসাইটির রূপকার ও প্রতিষ্ঠাতা সেই বরেণ্য মনীষীর প্রতি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আমরা সকলেই সেই পুণ্যাত্মার স্পর্শ রোগে ধন্য হলাম। নমস্কার। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলা খুব সংক্ষেপে হয় না। যদি গভীরতার দিক দিয়ে আমরা বলি প্রশান্ত মহাসাগর সব থেকে গভীর, তো তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। আর বিস্তারে বেশিকে আটলান্টিক, আমরা সে হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুর। ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘ ভাষণ দিলেন, উনি অনেকটাই কভার করে দিলেন। আমি একটু বলি ওনার সম্বন্ধে। উনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ এবং রবীন্দ্রনাথ নিয়ে কালচার করেন, প্রচুর লেখেন। আমাদের যে সাহিত্যপত্রগুলো আছে তাতে উনি নিয়মিত লেখা দেন, এবং গতবার যেটা বেরিয়েছে তাতে রবীন্দ্রনাথ, কলকাতা ইউনিভার্সিটি এবং আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আপনারা জানেন যে আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরপর হয়েছিলেন। সেই সময় আশুতোষ মুখোপাধ্যায় স্বনির্বদ্ধ অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা ইউনিভার্সিটির সঙ্গে তার যোগাযোগ স্থাপন হয়, কিন্তু রবীন্দ্রনাথ সেটা চাননি মনে প্রাণে। কেন? তার কারণ হচ্ছে তখন যে সেনেটে, তখন তো ব্রিটিশ শাসন, সেনেটে তখন 100 জন মেম্বার ছিলেন, তার মধ্যে 68 জন হচ্ছেন ইউরোপিয়ান আর 32 জন ছিলেন ভারতীয়। এই ভারতীয় যারা ছিলেন সেনেটের মেম্বার, তারা কিন্তু আবার ছিলেন ইংরেজদের বশংবদ, অর্থাৎ ইংরেজরা যা বলতো সেটাই ডিসিশন হতো। কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বহু চেষ্টা করে, বহু বাধা পেরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কলকাতা ইউনিভার্সিটির একটা যোগসূত্র স্থাপন করেছিলেন। এবং উনি রবীন্দ্রনাথ ঠাকুর ক্যালকাটা ইউনিভার্সিটির ভিজিটিং লেকচারার ছিলেন, 2-1টি ক্লাসও নিয়েছিলেন। তারপরে সে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর ডিলিট উপাধি দিয়েছিল শ্যামাপ্রসাদের সময়। তো এই ব্যাপারে ওনার একটি বিস্তারিত নিবন্ধ আপনারা যদি পড়েন, বইটি বাইরেই আছে, অনেক কিছু জানতে পারবেন আমাদের গৌরবময় কলকাতা ইউনিভার্সিটির সম্বন্ধে। ধন্যবাদ। আজ অত্যন্ত প্রণিধানযোগ্য কিছু কথা আমরা শুনলাম। আজকে দিনটাই এমন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রবীন্দ্র ভারতী সোসাইটির সহ সভাপতি, অন্যতম সভাপতি, বিশিষ্ট বিচারপতি শ্রীযুক্ত সৌমিত্র পাল মহাশয়। আমরা তাকে আমাদের মঞ্চে পেয়েছি, আমরা সম্মানের সাথে তাকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সহ সম্পাদক রবীন্দ্র ভারতী সোসাইটি মাননীয় শ্রী অভিজিৎ ঘোষ মহাশয়। ডক্টর অভিজিৎ ঘোষ মহাশয়, আমি তাকে সম্মানের সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এমন কিছু মানুষ আছেন যাদের উপস্থিতি ছাড়া সত্যি আমাদের যে কোনো আয়োজনই অসম্পূর্ণ। সুতরাং আমরা ডক্টর অভিজিৎ ঘোষ মহাশয়কে পেয়ে আমরা অবশ্যই
শ্রী সৌমিত্র পাল মহাশয়কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি অনুরোধ জানাবো, আমাদের মধ্যে এতক্ষণ আমরা শুনছিলাম ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটি বিশেষ বক্তব্য, রথীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা। আমি ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাবো সহসভাপতি বিচারপতি শ্রী সৌমিত্র পাল মহাশয়কে। শুভ সন্ধ্যা। আজ রথীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের 138তম জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতন আজ এই দিনে আমরা রথী ঠাকুর যাকে বলা হয় তাকে আমরা স্মরণ করি তার পিতা এশিয়ার প্রথম নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুরকেও। এদের ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, আঁকা, শিল্প, সৌন্দর্য তুলনায়, এবং রথী ঠাকুর সেই ধারারই বাহক। তো আজ আমরা তাকে স্মরণ করি, এবং স্মরণ করবার জন্যেই আমরা লিখেছিলাম কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে যারা রবীন্দ্রনাথ নিয়ে গবেষণা করেছেন, এবং সেই প্রত্যেকবারের মতন আজকেও আমরা লিখেছি। এবং আপনারা এতক্ষণ শুনলেন এই মনোজ্ঞ ভাষণ ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় রথীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা। আমরা সকলে এই বক্তৃতায় খুব কি বলবো, অনেক কিছু জানলাম, আমার অজানা দিক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটিতে ক্লাস নিতেন, এবং সেটা আমাদের যে স্মারক পত্রিকা যেটি প্রকাশিত হয় সেখানে ছিলেন। উনি সেনেটের মেম্বার হয়েছিলেন অনেক, স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে, বিশেষ অনুরোধ। তো সেইগুলো আজকে আমরা স্মরণ করি। আমরা আশা করি আগামী প্রজন্ম এগুলোকে মনে রাখবে। বিশেষ করে আমরা সবকিছুই যেমন ভুলে যাওয়াটা হয়তো ঠিক নয়, কারণ আমরা সকালবেলা যখন উঠি রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনি আকাশবাণীতে বা টেলিভিশনে, আমরা রথী ঠাকুরের কথা শুনি। তিনি বিদেশে গিয়েছিলেন কৃষি বিদ্যা নিয়ে চর্চা করতে, ইউনিভার্সিটিতে আমেরিকাতে ভর্তি হয়েছিলেন। তো এইগুলো তো আমাদের মনে রাখার কথা, কারণ আমি বিদ্যা যেটা নেব সেটা প্রয়োগ করব। তো সেই স্মরণ করার দিনই আজকে সেই দিনটি। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে তার এই বক্তৃতা উপস্থিত করার জন্য, এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা এসেছেন এখানে এই বক্তৃতা শুনলেন, মনোজ্ঞ বক্তৃতা, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সোসাইটির কর্মকর্তাদের প্রত্যেককে। এবং একটু পরেই আপনারা রবীন্দ্রনাথ সোসাইটির শিল্পীদের নিবেদন হবে রবির আলোকে রথী যোগ অনন্ত ধারায়। তো এই যে আমরা, এবং তারপরে আরেকটি যে সাংস্কৃতিক নান্দনিকতায় মুগ্ধ যে কয়েকজন গান গাইবেন, সেটি তারপরেই হবে। প্রত্যেক শিল্পীকে, প্রত্যেক যন্ত্রীকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে। নমস্কার। আমাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন করলেন শ্রীযুক্ত সৌমিত্র পাল মহাশয়, বিশিষ্ট বিচারপতি এবং রবি ভারতী সোসাইটির সহ সভাপতি। আমি এই মুহূর্তে মঞ্চে যে সকল বিশিষ্টজন উপস্থিত আছেন তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের দর্শক আসন গ্রহণ করার জন্য। এবং এখন আমরা রবীন্দ্র ভারতী সোসাইটির শিল্পীদের নিবেদনে একটি বিশেষ অনুষ্ঠান, ভাষ্য কবিতা সংকলনে একটি আলেখ্য
রবির আলোকে রথি যুগ অনন্ত ধারায়।